এই কমপ্লিটিং স্টোরিতে আমার এখানে কিছু কমপ্লিটিং স্টোরির হেডলাইন তোমরা দেখতে পাচ্ছ। তোমরা সবাই জানো যে কমপ্লিটিং স্টোরিতে হচ্ছে প্রথমে 3টা কিংবা 4টা সেন্টেন্স দেয়া থাকে এবং এই সেন্টেন্সটা তোমাদেরকে কমপ্লিট করতে হয়, এই স্টোরিটা কমপ্লিট করতে হয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে জাস্ট যে টেস্ট পরীক্ষাগুলো হয়ে গিয়েছে, এই টেস্ট পরীক্ষাগুলোর বেসিসে কোন কমপ্লিটিং স্টোরিটা কতবার এসেছে তার একটি লিস্ট আমি এখানে দিয়েছি। এখানে 10টা তোমরা দেখতে পাচ্ছ। এই 10টার মধ্যে দেখো যে প্রথমটা আছে হু ইজ টু বেল দ্য ক্যাট, অ্যান অনেস্ট উড কাটার, নোবডি বিলিভস আ লায়ার, মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। সবগুলো গল্পই তোমাদের আসলে জানা এগুলো। ড্রেস ডাজ নট মেক এ ম্যান পারফেক্ট, শেখ সাদির গল্পটি। অ্যান অ্যান্ট অ্যান্ড এ ডাভ, তোমরা সবাই জানো ইসপের গল্প। দ্য স্কলার অ্যান্ড দ্য বোটম্যান, কিং মাইডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ, বাইজিজ ডেভোশন টু হিজ মাদার। তো এগুলো কিন্তু সব টাইটেল। এই টাইটেলগুলো কিন্তু কখনোই তোমাদেরকে দেয়া থাকে না, এই টাইটেল কিন্তু তোমাদের নিজেদেরকে লিখতে হয়, কারণ কমপ্লিটিং স্টোরির কিন্তু একটা মূল অংশ কিন্তু হচ্ছে তোমাদেরকে টাইটেল লিখতে হবে। টাইটেলটা লেখার পরে যেখান থেকে কোয়েশ্চেনে যেখান থেকে তোমাদেরকে হচ্ছে 4টা কিংবা 5টা সেন্টেন্স দেওয়া থাকে, সেই সেন্টেন্সটা তোলার পরে তারপরে তোমরা হচ্ছে বাকি জিনিসটা হচ্ছে তোমাদেরকে এটা শেষ করে দিতে হয়। তো আমরা একটু নমুনা দেখি যে কমপ্লিটিং স্টোরি আসলে তোমরা কিভাবে লেখো। আমরা এখানে নমুনা দেখতে পাচ্ছি, দেখো তোমরা এখানে এখানে কমপ্লিটিং স্টোরির একটি টাইটেল দিয়েছে, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওয়েল অ্যান্ড গুড, এটা দিতেই হবে এটা কোয়েশ্চেন নাম্বার লেখার পরে এটা দিতে হবে। তারপরে হচ্ছে লাইন শুরু হয়ে গেল, লাইন শুরু হয়ে যাওয়ার পরে সে নিজে থেকে লেখা শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে উড কাটারের গল্পটি এখানে আছে। এই পুরো গল্পটি শেষ করছে। কমপ্লিটিং স্টোরি লেখার সময় তোমরা একটা জিনিস খেয়াল করবে যে কমপ্লিটিং স্টোরি এটি 3rd পারসন সিঙ্গুলার নাম্বারে লিখলে এটি হচ্ছে আসলে ভালো হবে। আমরা অনেক সময় ডায়ালগ এত বেশি দিয়ে ফেলি যে এটাকে অনেক সময় ডায়ালগ রাইটিং মনে হয়। ডায়ালগ প্রয়োজন পড়লে প্রয়োজন মতো আমরা দিব, কিন্তু ডায়ালগ এমন বেশি করে দিব না যাতে এটাকে ডায়ালগ রাইটিং না মনে হয়। এটিকে 3rd পারসনে লেখার চেষ্টা করব। আর আরেকটি জিনিস যেটি হচ্ছে যে অনেক সময় অনেকে হচ্ছে ডিফারেন্ট কালি ইউজ করে ডায়ালগ ইউজ করার সময়। তো এই ডিফারেন্ট কালি কিন্তু অনেক সময় এক্সামিনারের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে, এটি একটু খেয়াল রাখবে। কমপ্লিটিং স্টোরি শেষ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন এখানে এটা একটা তোমরা যেটা সোজা বাংলায় বলো যে ঠাডা পড়া, সেই ঠাডা পড়েছে। তার কারণ হচ্ছে তোমরা গল্পটা যেখানে শেষ করেছো, গল্পটা শেষ হওয়ার পরে তুমি একটা কমেন্ট্রি দিচ্ছ। কেন এই কমেন্ট্রি? তোমরা নিশ্চয়ই রবীন্দ্রনাথের গল্প পড়েছো, তোমরা সমারসেট মমেরও হচ্ছে লাঞ্ছন গল্পটি পড়েছো। তোমরা কি কোথাও দেখেছো যে গল্পটি শেষ হওয়ার পরে একটি কমেন্ট্রি দেওয়া হয়? রবীন্দ্রনাথ ঠাকুর কি হৈমন্তী লেখার পরে কি কোনো কমেন্ট্রি দিয়েছিলেন যে পুরো গল্পটি পড়ে আমি জানতে পারলাম যে হৈমন্তীর সঙ্গে এরকম ব্যবহার করা ঠিক হয়নি? এটা তো কোনো কথা হলো না। তাহলে তো গল্প লেখকের যে গল্পের যে সাসপেন্স যেখানে শেষ হলো সেই সৌন্দর্যই তো নষ্ট হয়ে গেল। দেখো এখানে আমি কেটে দিয়েছি, ফ্রম দ্য স্টোরি উই লার্ন দ্যাট দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই কমেন্টটা করার কোনো যৌক্তিকতা নাই, এটা কিন্তু ভুল। একটা স্টোরি রাইটিংয়ে কিন্তু কখনোই এই জিনিসটি থাকবে না। এটি কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, এটির জন্য কিন্তু তোমার নাম্বার কাটা যেতে পারে। আর আরেকটি জিনিস যেটি তোমরা হচ্ছে অহরহ করো, যেটি আমরা সেটি সবসময় কেটেও দেওয়া হয়, আমার ধারণা এটি এসএসসির একটি অভ্যাস থেকে তোমাদের এসেছে। এসএসসিতে হয়তো এটি তোমাদের ছিল, কিন্তু এইচএসসিতে আসলে কিন্তু আমাদের কমপ্লিটিং স্টোরিটা সেরকম মোরাল অনুযায়ী কিন্তু লেখা হয় না। যতই ইসপের গল্প আসুক কিংবা অন্যান্য যতই মোরাল স্টোরি আসুক না কেন, ইউ আর নেভার আস্কড টু রাইট আ মোরাল অফ দ্য স্টোরি। যেমন এখানে দেখো, এই যে এখানেও আমি দেখতে পাচ্ছি দ্য অনেস্ট উড কাটার, আমি একটা স্মাইলি দিয়েছি, ইটস ওকে, ওয়েল অ্যান্ড গুড। স্টোরিটা আগাচ্ছে, ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে। এটি শেষ হলো, এখানে এসে কোনো কমেন্ট্রি দেয়নি যে ফ্রম দ্য স্টোরি উই লার্ন দ্যাট, এটাও ভালো হয়েছে। কিন্তু আবার সেই ঠাডা, কেন ঠাডা? তার কারণ হচ্ছে দেখো তুমি লিখছো মোরাল অফ দ্য স্টোরি ইজ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তুমি তো এই জিনিসটা লিখছো, তোমার তো এই মোরালটা দেওয়ার দরকার নাই। তোমাকে স্টোরিটা কমপ্লিট করতে বলেছে, তোমাকে কোনো মোরাল দিতে বলা হয় নাই। এই বিবেক নিজের মধ্যে জাগ্রত রাখবে, তাহলে হচ্ছে জীবনে ভালো করতে পারবে। এটা খাতার মধ্যে লেখার দরকার নাই। ঠিক আছে, এর পরের সেগমেন্টে আমরা আসি ফর্মাল ইনফর্মাল ইমেইল এবং হচ্ছে লেটার।
ইমেলের ব্যাপারে আমরা সবাই জানি যে এখন যে আমাদের স্ক্রিন এজ চলছে, এই স্ক্রিন এজে কিন্তু আমরা অহরহ প্রতি সেকেন্ডের ব্যবধানে কিন্তু আমরা প্রচুর ইমেল হচ্ছে এপাশ থেকে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে কিন্তু আমরা চালাচ্ছি, এবং সেই সঙ্গে লেটারের ব্যবহারও হচ্ছে চলে গেছে। লেটারকে এখন ডাকা হয় স্নেইল মেইল বলে, যে হচ্ছে সম্মুখ গতিতে এটি যায় বলে এটাকে স্নেইল মেইল বলে ডাকা হয়। কিন্তু তারপরেও আমাদের অনেক জায়গায় হচ্ছে চাকরির দরখাস্ত থেকে শুরু করে অনেক জায়গায় আমাদেরকে এটাকে লিখতে হয়, তো সেই কারণে হচ্ছে লেটারের ব্যাপারটা কিন্তু আসলে এখনও প্রয়োজনীয়। তো আমরা একটু দেখে নেই যে এই ফর্মাল ইনফর্মাল ইমেইল এবং লেটার এইগুলোর ফরম্যাট আসলে আমাদের কিভাবে লেখা উচিত। এইখানে যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি যে একটা ইমেইল কনভারসেশন কিন্তু শুরুই হয়েছে হচ্ছে জিনিসটাকে খুব ছোট্ট করে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেন আমি দ্রুত পৌঁছাতে পারি। এখানে কিন্তু আমার অনেক স্টোরি লেখা কিংবা অনেক কথা বলার কিন্তু এখানে কোনো অবকাশ নেই এই জায়গাটিতে। তো এখানে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফ্রম দিয়েছে, তারপরে টু দিয়েছে, নাম দেখতে পাচ্ছি আমরা, সেন্ট দিয়েছে, এটা অসুবিধা নেই, সেন্ট তুমি দিতে পারো, ডেটও তুমি দিতে পারো। এটা সেন্ট এবং ডেটের ফরম্যাটে হচ্ছে এটা থাকে সব সময়। আমরা দেখাবো যখন ফাইনালি একটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল ইমেল দেখাবো, তখন তোমাদেরকে আমি দেখাবো যে আসলে এই ডেটা কীভাবে লিখতে হবে। তারপরে সাবজেক্ট লেখা হয়েছে টু অ্যাডভাইস ফর নট কিলিং প্রেশাস টাইম সার্ফিং দ্য ইন্টারনেট। ঠিক আছে, এরপরে কি হলো, তোমাকে বলা হয়েছে তোমার বাবাকে একটি চিঠি লিখতে। বাবা কিভাবে এক্স ম্যান হলো আমি এটা বুঝলাম না, কারণ তুমি লিখছো ডিয়ার এক্স। হ্যাঁ, বাবা কিভাবে এক্স ম্যান হলো এটা বেশ মানে বোঝা আসলে কষ্টসাধ্য। প্লিজ তোমরা এই কাজটি করবে না, বাবাকে এক্স নামে ডাকবে না কিংবা অন্য কাউকে এক্স ওয়াই নামে ডাকার কিন্তু কোনো দরকার নাই। তোমরা অনেক সময় এ বি লিখো, এ লিখলে আমি আবুল লিখে দেই, ওয়াই লিখলে আমি ইয়াকুব লিখে দেই, এগুলো লিখবা না, এগুলো আসলে এগুলো শোভন না। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে, তুমি যখন একটি চিঠি লিখছো তুমি কি একটি ফেব্রিকেটেড নাম লিখতে পারো না? একটি ফেব্রিকেটেড কি নাম তৈরি করা যায় না? কেন নাম লিখলে কি, অনেকে বলে যে নাম লিখলে যদি সেন্সিটিভ হয়ে যায়, কেন তুমি সেন্সিটিভ নাম লিখবা কেন? নাম লিখতে গেলে তোমার লাদেনের কথা মনে হবে কেন? নাম লিখতে গেলে তোমার ট্রাম্পের কথা মনে হবে কেন? এইগুলো তো ঠিক না। সাধারণ স্বাভাবিক মানুষের নাম আছে না, সেই নাম তুমি দিবে। এখানে ডিয়ার ফাদারের বদলে তুমি বাবাকে বানাই দিলে এক্স ম্যান, ডিয়ার এক্স। তো এই জন্য দেখো অনেক বড় একটা কাটা আমি এখানে দিলাম, এটা হয়নি। তারপরে এখানে আবার ইয়োর্স এভার, আবার আসছে ওয়াই। কেন? তোমার কোনো পরিচয় নাই, তুমি না হয় নিজের নাম না দিলা, তুমি একটু ফেব্রিকেট করে হচ্ছে কল্পনাপ্রসূত নাম তুমি দিতে পারবে না, সেই নামটি হচ্ছে তুমি এখানে দিবে, তোমার নিজের নাম ব্যবহার করার কোনো দরকার নেই। আরেকটি ব্যাপার হচ্ছে, তুমি দেখো যে তুমি একটা লং ইমেল লিখেছো, এই আসলে ইমেলটা কিন্তু এত লং হবে না। যেটা আমি সামারির ব্যাপারে তোমাদেরকে আমি বলেছি যে দ্য বিগার উইল বি দ্য সামারি, দ্য স্মলার উইল বি দ্য নাম্বার। তো সেই ক্ষেত্রে এখানেও আমরা একটু খেয়াল করব যে আমরা কিন্তু এই ইমেলটাকে কখনোই কিন্তু এই এত বড় আকারে কিন্তু আমরা করব না, ইমেলটাকে আমরা একটু ছোট রাখবো। এখন তোমরা হয়তো বলতে পারো যে হচ্ছে ম্যাম তাহলে ইমেলটার আয়তন তাহলে কি হবে? এটা অ্যাট বেস্ট এটা 60 to 70 ইভেন 80 ওয়ার্ডস পর্যন্ত তুমি লিখতে পারো, নো প্রবলেম, কিন্তু এর বেশি বড় লেখা কিন্তু ঠিক হবে না। আর ওই যে নামের ব্যাপারে একটু সাবধান থাকবে, নামের ব্যাপারে তুমি যে কোনো ফেব্রিকেটেড নাম তুমি দিতে পারো, কল্পনাপ্রসূত নাম দিতে পারো, এখানে প্লিজ এক্স এবং ওয়াই লিখবে না, এটি কিন্তু ঠিক নয়। আচ্ছা, আমি আবার এখানে দেখাচ্ছি, এখানে তোমরা বড় একটা রেড সাইন দেখতে পাচ্ছ। কেন রেড সাইন দেখতে পাচ্ছ? তোমার ইমেল বাবাকে এক্স ম্যান বানালা সেটা আমি বুঝলাম, কিন্তু এখানে ইমেলের ব্যাপারেও তোমাদের কি সমস্যা? ইমেলের ব্যাপারেও এখানে নাম লিখে নেয় a ডট ডট তারপরে @yahoo.com। কেন এখানে a ডট ডট কেন? এখানে একটা কল্পনাপ্রসূত নাম দিতে কি সমস্যা? তারপরে আবার x ডট ডট এই জিনিসগুলো করবে না, এগুলো কিন্তু ঠিক নয়। এগুলো কিন্তু হচ্ছে ফরম্যাট মেনে যে একটা কাজ করা, সেই ফরম্যাট মেনে কিন্তু কাজ করা তোমার হলো না। সবসময় মনে রাখবে যে খাতায় যে নাম ব্যবহার করতে মানা করা হয়, এটি তোমার নিজের নাম, তোমার নিজের ফোন নাম্বার তুমি দিবে না। তোমাকে কেউ বলেনি এখানে তোমার নিজের ফোন নাম্বার দিতে, তুমি সেই কাজগুলো তুমি করবে না, কিন্তু যেটা নিয়ম সেই নিয়ম মেনে কিন্তু তোমাকে এখানে কাজ করতে হবে। এখানে লেখা হয়েছে রিপ্লাই ব্যাক টু ফাদার্স মেইল। আমাদের অনেক সময় ইমেইলে থাকে যে রিপ্লাই করতে হয়, কিন্তু রিপ্লাইটা আমরা যখন ইমেইলে করি, রিপ্লাইটা আমরা কিভাবে করব? তোমরা যে ইমেইল লিখো একদিন দেখো যে রিপ্লাইটা আসলে কিভাবে করা যায়। রিপ্লাই করলে সব সময় সাবজেক্টের পরে একটা রি আসে, রি, তারপরে বাবা যে সাবজেক্টটা দিয়েছিল ওই সাবজেক্টটাই কিন্তু থাকে। তো জিনিসটা কিন্তু আমরা যখন একটা ইমেইলের রিপ্লাই লিখবো, অবশ্যই ওই রিপ্লাইটা কিন্তু আমাদেরকে
ওই রকম করে কিন্তু আমাদেরকে দিতে হবে। এইটার যেমন এইটার আয়তনটা যেমন কিংবা এইটার যে হচ্ছে কতখানি লেখা উচিত এটা যেমন এটা আবার ঠিক আছে। তো এখান থেকে আমরা একটু বুঝতে পারি, কিন্তু আমরা আসলে XYZ কিংবা ABCD প্লিজ এগুলো আমরা লিখবো না। এইখানে আমি একটা ফরম্যাট তোমাদেরকে আমি দেখাচ্ছি যে হচ্ছে এই একটা ইমেইল যখন আমরা লিখি, এই ইমেইলটা প্রথমে আমাদের ফ্রম থাকে, টু থাকে, ডেট থাকে। ফ্রমের মধ্যে তুমি লিখো আসিফ কিংবা অন্য কোনো নাম gmail.com, টু ayman@gmail.com। ডেটটা আমরা কিভাবে লিখবো? ডেট লেখার কিন্তু একটা স্পেসিফিক ধরন আছে ইমেইলে। যেমন ওরা প্রথমে দিনটা দেয় ফ্রাইডে, দেন মাস দেয় October 12, দেন ইয়ার 2018 অ্যাট, এটা তুমি 7 PM দিলে নাকি 8 PM দিলে এই জিনিসটি কিন্তু পুরোটা থাকে। সাবজেক্ট দিয়েছি কি অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ HSC এক্সামিনেশন। তারপরে দেখো যে ইমেইলের আয়তনটা কতটুকু, ইমেইলটা কি ফরম্যাটে লেখা হয়েছে, কতটুকু লেখা হয়েছে। এখানেও 60 to 70 ওয়ার্ডসের বেশি নেই। এবং এই স্যালুটেশনের পরে দ্য বডি অফ দ্য ইমেইল, তারপরে নিচে কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, তারপরে ইয়োর লাভিং ফ্রেন্ড আসিফ। যেহেতু এটা একটা ইনফর্মাল ইমেইল, এই ইনফর্মাল ইমেইলে সমস্ত কিছুই কিন্তু এখানে মেনটেন করা হয়েছে। তো ইমেইল লেখার সময় কারো হাতের লেখা বড়, কারো হাতের লেখা ছোট। যদি এক পাতায় ইমেইলটা তোমার হয়ে যায় ইটস ওকে, তুমি যে কোনো পাতায় লিখতে পারো। কিন্তু যদি এমন হয় যে 2 পাতায় চলে যাচ্ছে তোমার ইমেইলটা, কিন্তু তুমি এই 70 to 80 ওয়ার্ডসের মধ্যে তুমি রাখবে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পাশাপাশি 2টো পাতা, যেটা আমরা অ্যাপ্লিকেশনের জন্য সবসময় নিয়ে থাকি, এই ধরনের পাতাগুলো তুমি নেবে। এই ধরনের পাতাগুলো তুমি যদি নাও তাহলে ইমেইলটা দেখতে অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, এই গেল আমাদের হচ্ছে ইনফর্মাল একটা ইমেইল। আচ্ছা, এরপরে আমরা দেখি ওই ইমেইলটারই যদি আমি রিপ্লাই দেই, তাহলে রিপ্লাই টু দ্য ইমেইলটা কী হবে? দেখো সাবজেক্টের পরে দেখো আমি লাল কালি দিয়ে আমি ইন্ডিকেট করে দিয়েছি, এখানে একটা হবে, শুধু এইটুকু চেঞ্জ হবে, এই ওপরের থেকে শুধু এইটুকু চেঞ্জ হবে, ফ্রম টুটা চেঞ্জ হয়ে যাবে, আর এই বাকি জিনিস যেগুলো আছে এই জিনিসগুলো কিন্তু তখন সেভাবে হবে। একটা রিপ্লাই হলে শুধু আসবে, আর যদি রিপ্লাই না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কোনো এখানে দেখতে পাবো না। তো এখানে আমরা ইনফর্মাল ইমেইলের হচ্ছে একটি এক্সাম্পল আমরা দেখতে পারলাম। তো এরপরে আমরা চলে আসছি সরাসরি গ্রাফে। আমাদের এই সেগমেন্টে রয়েছে গ্রাফ, আসলে শুধু গ্রাফ না, আমাদের যেমন হচ্ছে বার গ্রাফ, পাই চার্ট, ম্যাপ, এগুলো কিন্তু অ্যানালিসিস করতে হয়, এগুলোর এক্সপ্লেনেশন দিতে হয়। আসলে এই সবগুলো জিনিসই কিন্তু বেসিক্যালি আইএলসের ফরম্যাটে তৈরি করা। তোমরা যেহেতু অনেকেই এইচএসসির পরে বাইরের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে যাও, তখন কিন্তু তোমাদের আইএলস দিতে হয়। তো সেই কারণেই কিন্তু আগে থেকে এগিয়ে থাকা, আগে থেকে এই টেকনিকগুলো জানা, সেই টেকনিক জানলে যাতে আমরা হচ্ছে খুব সহজে হচ্ছে ওই পোর্শনগুলো আমরা উতরে যেতে পারি, সেই কারণে কিন্তু এই জিনিসগুলো শেখানো। তো ভালো করে শিখলে হচ্ছে কোথাও কিন্তু কোনো লস নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোয়েশ্চেনটার মধ্যে আমি 2টো দাগ দিয়েছি, একটা হচ্ছে হরাইজন্টাল এক্সিস তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস। একটা বার গ্রাফের মধ্যে সবসময় কিন্তু আমাদের হচ্ছে একটা অ্যাঙ্গেল থাকে, 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল থাকে। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে একটা অ্যাঙ্গেল হচ্ছে একদম উপর থেকে নিচ পর্যন্ত, যেটা আমার হচ্ছে ভার্টিক্যাল এক্সিস, আরেকটি হচ্ছে আমাদের হচ্ছে একদম নিচে বটম লাইন ঘেঁষে হয়, সেটি হচ্ছে হরাইজন্টাল এক্সিস। এক্স ওয়াই দেওয়া থাকলে তো খুবই সহজ, কারণ তখন আমরা বলতে পারবো যে এক্স টু ওয়াই এক্সিস অর ওয়াই টু জেড এক্সিস। কিন্তু যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই এক্সিসগুলো কোন এক্সিসে কি আছে সেটা আমরা কিভাবে চিহ্নিত করব। সেই জন্য আমি আগে থেকেই বলে দিলাম যে এই জিনিসগুলোকে যদি আমরা একটু চিনে নেই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের গ্রাফটা লিখতে অনেক বেশি সুবিধা হবে। আরেকটা জিনিস, গ্রাফের মধ্যে তোমার প্যারার সংখ্যা হবে তুমি গ্রাফটাকে কত লেভেলে তুমি এটাকে ডিফাইন করেছো তার উপরে। যেমন আমার ইন্ট্রোডাকশনে একটা গ্রাফকে যখন আমি গ্রাফকে ইন্ট্রোডাকশন দিব একটা গ্রাফের, সেই ইন্ট্রোডাকশনে শুধুমাত্র একদম প্রথম চোখের দেখায় গ্রাফটার মধ্যে কি আছে কোনো অ্যানালিসিস না করে সেই জিনিসটা আমি শুধু বলবো। ফর এক্সাম্পল, দিস গ্রাফ ইলাস্ট্রেটস দ্য পাস্ট টাইম অ্যাক্টিভিটিস অফ দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ। দ্য horizontal axis shows the pastime activities and the vertical axis shows the percentage of time students spent. এইটা আমি ক্লিয়ার করে নিলাম। তারপর আমি বলতে পারি যে the ratio started from 0 up to 70. We can see there are 3 bar graphs.
one is black, one is white, and one is ash. And then again the black graph illustrates or denotes watching TV, then the white graph denotes the game and sports, and the ash graph illustrates the online program. So আমি আমার যে প্রথম প্যারাটা, সেই প্রথম প্যারাতে কিন্তু আমি শুধুমাত্র দেখে আমি যেটুকু দেখলাম সেটুকু কিন্তু আমি ডিফাইন করে দিলাম। তো গ্রাফ লেখার জন্য কিন্তু তোমার ভোকাবুলারি জানতে হবে। ভোকাবুলারি না জানলে কিন্তু গ্রাফটা তুমি লিখতে পারবে না, কারণ এই যে গ্রাফের মধ্যে এই যে উঁচু নিচু হচ্ছে, যে কমছে বাড়ছে, যে কম্প্যারিজন হচ্ছে, কন্ট্রাস্ট হচ্ছে, এই জিনিসটাকে তুমি কিভাবে সুন্দরভাবে লিখবে, অথবা এইটার জন্য যে আমরা ট্রানজিশনগুলো কিভাবে ইউজ করব। তো আমরা ওই টেকনিকটা একটু দেখে নেই। যেমন আমরা একটা গ্রাফের মধ্যে কি কি জিনিস আমরা খুঁজবো, যেমন আমরা দেখব যে হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ভ্যালুস। এখানে যে বার গ্রাফটা আছে, বার গ্রাফের মধ্যে হাইয়েস্ট ভ্যালু কোনটা, এই বার গ্রাফের মধ্যে লোয়েস্ট ভ্যালু কোনটা, বিগেস্ট ডিফারেন্সেস কি কি, কোন জায়গায় গিয়ে হচ্ছে সবচেয়ে বেশি ডিফারেন্স হলো, কতখানি ডিফারেন্স হলো, কেন হলো, সিমিলারিটিস কি কি আছে আমার এখানে, সিগনিফিক্যান্ট এক্সপেকটেশনসগুলো আমার কি কি আছে, তারপরে আমি এনিথিং এলস দ্যাট রিয়েলি স্ট্যান্ডস আউট, আর কি আলাদা আছে যেটা হচ্ছে আমাকে এখান থেকে হচ্ছে অ্যানালিসিস করতে হবে অথবা এক্সপ্লেনেশন করতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে বার গ্রাফগুলো যেমন সবসময় হচ্ছে আমাদেরকে কি কি দেখায়, যেমন গোয়িং আপ, বার গ্রাফগুলো হচ্ছে উঁচু হয়ে যাচ্ছে, বার গ্রাফগুলো কখনো নিচু হয়ে যাচ্ছে, গোয়িং ডাউন, কখনো নো চেঞ্জ, দেখা যাচ্ছে একই এরকম সমান্তরালভাবে বার গ্রাফগুলো চলে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে আপস অ্যান্ড ডাউন। তো এই জায়গাগুলোতে আমাদের কিন্তু ডেফিনেটলি আলাদা আলাদা ভোকাবুলারি ইউজ করতে হবে, এবং এই ভোকাবুলারির উপরে কিন্তু তোমার হচ্ছে গ্রাফের সৌন্দর্য এবং ল্যাঙ্গুয়েজ কিন্তু ডিপেন্ড করছে। যেমন যখন আমরা গোয়িং আপ বার গ্রাফে নির্দেশনা দিব, তখন আমরা কি লিখবো, তখন আমরা ভার্বগুলো যেগুলো ইউজ করতে পারি, রোজ, ইনক্রিজ, ওয়েন্ট আপ, গ্রু। যখন গ্রাফ একদম নিচের দিকে চলে গেল, তখন আমরা বলতে পারি ডিক্রিজড, ফেল, ড্রপড, ডিক্লাইন্ড। দেন এগেইন কোনো চেঞ্জ নাই, একদম সমতলভাবে লাইন বয়ে চলছে, তখন আমরা বলতে পারি স্টেইড দ্য সেম, রিমেইনড কনস্ট্যান্ট, লেভেলড অফ, স্ট্যাবিলাইজড। সো তোমার এই ভোকাবুলারিগুলো তুমি কিভাবে গ্রাফে ব্যবহার করছো এটাতে কিন্তু বোঝা যায় যে তুমি গ্রাফটাকে কত সুন্দরভাবে ডিফাইন করতে পারো। আপস অ্যান্ড ডাউন যদি হয় তাহলে আমি ফ্ল্যাকচুয়েটেড বলতে পারি, আমি জিগজ্যাগড বলতে পারি, ফ্লুটার্ড বলতে পারি, আনডুলেটেড বলতে পারি। তো এই ভোকাবুলারিগুলো কিন্তু আমি যখন গ্রাফটাকে ডিফাইন করব, এক্সপ্লেন করব, আমার কিন্তু আসলে দরকার পড়বে। আরও আছে, যেমন দেখো স্মল চেঞ্জেস, যদি ছোট চেঞ্জ হয়, যে একটা গ্রাফের চেয়ে অন্য গ্রাফের চেঞ্জটা খুব বেশি না, অল্প চেঞ্জ, তখন আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ব্যবহার করব কিভাবে, আমরা জেন্টলি ইউজ করতে পারি, গ্র্যাজুয়ালি, স্লাইটলি, দেন স্টেডিলি, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। আর যদি এমন হয় যে অনেক বড় চেঞ্জ দেখা যাচ্ছে, একটা গ্রাফ অনেক ছোট আর একটা গ্রাফ অনেক বড়, সেই ক্ষেত্রে আমরা কী করব, সেই ক্ষেত্রে আমরা বলবো সাডেনলি, শার্পলি, ড্রামেটিক্যালি, স্টিপলি, এ লট, স্ট্যাগারিংলি, এই রকম শব্দ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। লো পয়েন্টস, একদম দেখা যাচ্ছে যে হচ্ছে একদম গ্রাফটা একদম লো হয়ে আছে, আমরা ইউজ করতে পারি বটমড আউট, রিজড লো। সুতরাং একটা গ্রাফ লিখতে গেলে কিন্তু তোমাকে অনেক জিনিস জানতে হবে। গ্রাফটা কিভাবে, এটা ঊর্ধ্বমুখী নাকি নিম্নগামী, এটির জন্য কিন্তু ভোকাবুলারি কিন্তু ডিফারেন্ট। তো তুমি যত সুন্দরভাবে ভোকাবুলারিটাকে তুমি ইউজ করবে, তত সুন্দর কিন্তু তোমার এক্সপ্লেনেশনটা হবে, এবং সেই হিসেবে কিন্তু তোমার নাম্বারটাও থাকবে। আরেকটা জিনিস যেটা জানার আছে, যে সেটি হচ্ছে এখানে কিন্তু বলা আছে যে মিনিমাম তোমাকে 80 ওয়ার্ডস লিখতে হবে, মিনিমামটা দেয়া আছে, ম্যাক্সিমামটা দেয়া নেই। তো 80 ওয়ার্ডস তো তুমি লিখবে, দ্যাট মিনস তোমাকে 10 সেন্টেন্সেস তোমাকে লিখতেই হবে। তবে এটি কিন্তু তুমি প্যারা করে লিখবে। যেমন প্রথম যেটা আমি বলেছি, যে দেখেই যেটা দেখা যায় সেই জিনিসটা হচ্ছে তোমাকে লিখতে হবে, তারপরে তুমি সেটাকে হচ্ছে অ্যানালিসিস করবে। এইখানে দেখো আমি একজনের এক্সামের খাতা আমি নিয়ে এসেছি, এখানে আমরা খুব সুন্দর, দেখো আমি প্যারাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, আলাদা আলাদা প্যারা দেখা যাচ্ছে। এখানে শুধুমাত্র দুটা পয়েন্ট মিসিং, যেমন সে বলেনি যে হচ্ছে ভার্টিক্যাল এক্সিসে কি আছে এবং হরাইজন্টাল এক্সিসে কি আছে। এটা যদি বলতো লেখাটা কিন্তু আরও সুন্দর হতো, যে হরাইজন্টাল এক্সিস এইটা রিপ্রেজেন্ট করছে এবং ভার্টিক্যাল এক্সিস তোমার এইটা রিপ্রেজেন্ট করছে, তাহলে হচ্ছে জিনিসটার ডেফিনেশনটা কিংবা অ্যানালিসিসটা অনেক সুন্দর হতো। এখানে যেমন কম্প্যারিজন দিয়েছে, তারপরে এখানে হচ্ছে বিগেস্ট ডিফারেন্স যেগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু ও পয়েন্ট আউট করেছে।
তারপরে এগেইন আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এই যে ট্রানজিশনগুলো, যে একই রকম যখন হচ্ছে একটা বছর থেকে আরেকটা বছরে যখন যাচ্ছে তখন কি ধরনের জিনিস হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু সে এই ট্রানজিশন মার্কারের মাধ্যমে কিন্তু সে ব্যবহার করছে। তারপরে লাস্ট আমরা দেখি যে এখানে ওর একটা কনক্লুশন দিয়েছে, কনক্লুশনটাও কিন্তু ভালোই দিয়েছে, যেমন বলেছে যে সো উইদিন দ্য ইয়ার্স দ্য টাইম স্পেন্ড বাই দ্য স্টুডেন্টস বিহাইন্ড ওয়াচিং টিভি অ্যান্ড অনলাইন প্রোগ্রাম হ্যাজ ইনক্রিজড whereas time spent behind games and sports decreased. সো এটি কিন্তু খুব সুন্দর একটা তুলনামূলক আলোচনার মাধ্যমে কিন্তু তোমার গ্রাফটা শেষ হলো। আচ্ছা, আরেকটা গ্রাফ দেখি আমি। এই গ্রাফটা দেখো কোনো রকমের প্যারা না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে লিখে দিয়েছে। তো আমি এখানে রেড কিছু মার্ক দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই রেড মার্কস মিনস এখানে একটা প্যারা করো। প্রথম ডেফিনেশনটা শেষ হয়ে যাওয়ার পরে এখান থেকে প্যারা ইজিলি সে সেভাবেই লিখেছে, খালি প্যারাটি করেনি। প্যারাটি এখান থেকে করলেই কিন্তু এটি খুব সুন্দর একটি এতে দাঁড়িয়ে যায়। তারপর এখানেও হচ্ছে দাগে দেওয়া হয়েছে যে এখানে হচ্ছে মেক প্যারা। এখানে যেটা আমি বললাম যে হচ্ছে ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর গোয়িং টু ডেসক্রাইব আ গ্রাফ। যেমন দেখো এখানে বলা হয়েছে in 2010 the scenario totally flipped দেখো কত সুন্দর একটা ভোকাবুলারি ইউজ করেছে। as the popularity of the games and sports fell strongly to 30%, a staggering rise, ঊর্ধ্বমুখী। ওকে, আমরা কখনো কখনো ঊর্ধ্বমুখী জিনিসটাকে আমরা স্কাই রকেটেড বলি, এই ধরনের ভোকাবুলারি ইউজ করি। তো তুমি ভোকাবুলারি তোমার যত সুন্দর হবে আসলে তোমার গ্রাফটার অ্যানালিসিস কিন্তু অত সুন্দর হবে। তো এখানে আমাদের কিন্তু এই গ্রাফটার মধ্যেও কিন্তু 10 মার্কস আছে, সুতরাং তুমি এটাকে যত সুন্দর করে লিখবে তোমার কিন্তু নাম্বার পাওয়ার স্কোপও তত বেড়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে গ্রাফটা কিন্তু কখনো তোমরা আঁকবে না, গ্রাফটা কিন্তু কেউ তোমাদেরকে কখনো আঁকতে বলে না। আমি অনেক সময় খাতার মধ্যে গ্রাফটা দেখতে পাই, আমি জানি না যে তোমাদের কোথা থেকে এত সময় আসে তোমরা এই গ্রাফটা তোমরা কিভাবে আঁকো। গ্রাফটা আঁকার আসলে কোনো দরকার নেই, গ্রাফটা প্লিজ তোমরা আঁকবে না। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে ডু নট রাইট হোয়াট ইজ নট ইন দ্য গ্রাফ। যেটা নাই সেটা তুমি লিখবা না। তুমি দেখতে পাচ্ছ যে এই গ্রাফটাতে আমরা যেটা দেখতে পেয়েছি যে কি লাস্টে হচ্ছে ওয়াচিং টিভির সংখ্যা, স্টুডেন্টদের সংখ্যা বেড়ে গেছে ওয়াচিং টিভি, আর হচ্ছে খেলাধুলার পরিমাণ তাদের কমে গেছে। তো এটা একটা কনসার্ন হতে পারে, তুমি সেটা লিখতে পারো। কিন্তু তুমি যদি এরকম কথাবার্তা লেখো যে ওয়াচিং টিভির যেহেতু চিলড্রেনরা হচ্ছে টিভি ওয়াচ করছে বেশি, সুতরাং দেশে রাতকানা রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে, প্লিজ ডোন্ট রাইট দিস। হ্যাঁ, এটা কোনো কথা হলো না। কিংবা জাতি হচ্ছে অন্ধত্বের সম্মুখীন হচ্ছে, বিকজ দ্যাটস নট ইন দ্য গ্রাফ। তো এইরকম মন গড়া কথাবার্তা কিন্তু এটা বলা যাবে না। সো এইভাবে করে কিন্তু যেটা নাই গ্রাফের মধ্যে সেই জিনিসটা তোমরা প্লিজ লিখবে না। সেটার কোনো সেই ধরনের কোনো ইনটিউশন কিংবা সেটা কোনো ফ্যাব্রিকেশন কিংবা কোনো ধরনের কল্পনা কিন্তু তোমরা এখানে দিবে না। তো এই হচ্ছে মোদ্দা কথা গ্রাফের। তার মানে গ্রাফ লিখতে গেলে আমাকে প্রথমে খেয়াল করতে হবে আমার গ্রাফটাকে সামনাসামনি প্রথমে গ্রাফটা কিভাবে দেখা যায়। হরাইজন্টাল এক্সিসে আমার কি আছে, ভার্টিক্যাল এক্সিসে কি আছে, বার গ্রাফের মধ্যে গ্রাফ কি একটা আছে নাকি কম্প্যারিজনের মতো একই সঙ্গে 3টা গ্রাফ কিংবা 4টা গ্রাফ দেওয়া আছে, কোন পয়েন্ট কি মিন করছে। তারপরে হচ্ছে আমার যেমন হাই এন্ড কিংবা লো এন্ড এই জিনিসগুলো হচ্ছে কিভাবে দেখাচ্ছে, কিংবা স্টেডি আছে কিনা, কিংবা ইনক্রিজিং শার্পলি ইনক্রিজিং হচ্ছে কিনা, র্যাপিডলি ডিক্রিজিং হচ্ছে কিনা। আমাকে কিন্তু ভোকাবুলারির মাধ্যমে তোমাদেরকে এই জিনিসগুলো কিন্তু লিখতে হবে। তুমি যত সুন্দরভাবে এই জিনিসটাকে লিখবে নাম্বারও কিন্তু সেইভাবে আসবে। আর ওই যেটা বলে দিলাম যে খবরদার যেটা তোমার গ্রাফের মধ্যে নাই সেটা তুমি লিখবে না। সেটা তুমি লিখবে না। যেমন ফর এক্সাম্পল, যেমন মনে করো যে তোমাকে একটা গ্রাফ দেওয়া হয়েছে যেখানে স্টুডেন্টের বিভিন্ন বিষয়ে পরীক্ষার নাম্বার দেওয়া আছে, কোনোটা কম কোনোটা বেশি, কিন্তু তুমি দেখা গেল যে শেষ মুহূর্তে তুমি একটা কমেন্ট্রি করলা যে হচ্ছে যেহেতু ও অঙ্কে খারাপ নাম্বার পেয়েছে ওর এখন বেশি করা উচিত, বেশি করে অঙ্ক করা উচিত। এই কমেন্ট্রি কিন্তু তুমি করতে পারবে না, ঠিক আছে? এই কমেন্ট্রি করা যাবে না। যেটা গ্রাফে নাই সেটা নাই, সেটা কিন্তু বলাও যাবে না। তো এখানে আমাদের গ্রাফ শেষ হলো। যদিও আমাদের শুধু গ্রাফ না, বার গ্রাফ না, বার গ্রাফের সঙ্গে আমাদের যেমন পাই চার্ট আছে, আমাদের ম্যাপ আছে, আমরা পরে কখনো সময় পেলে আমরা সেই জিনিসটা করব। কিন্তু আসলে মোটামুটি নিয়ম কিন্তু একই, এই একই নিয়মের মাধ্যমে কিন্তু জিনিসটা হবে। আচ্ছা, এরপরে আমরা আসি দ্য থিম অফ দ্য পোয়েম।
দ্য থিম অফ দ্য পোয়েম। এখানে দ্য থিম অফ দ্য পোয়েমে দেখো যে এই পর্যন্ত আমরা লাস্ট হচ্ছে যতগুলো পরীক্ষার স্ক্রিপ্ট আমরা দেখেছি অথবা যত জায়গায় মডেল টেস্ট কিংবা টেস্ট পরীক্ষা হচ্ছে সেখান থেকে মোটামুটি আমি একটা গ্রস ফার্স্ট মানে সবচেয়ে বেশি যে 10টা বিভিন্ন পরীক্ষা এসেছে তার একটা লিস্ট আমি তৈরি করেছি। তবে এখানকার মোটামুটি সবগুলোই তোমাদের কিন্তু টেক্সটে আছে। তো এই জন্যই আমি কিন্তু বারবার বলছি যে টেক্সট ইজ দ্য বেসিক। টেক্সটটা কিন্তু তোমাদের জন্য বেসিক। টেক্সট যদি তোমরা ভালো করে না পড়ো তাহলে কিন্তু হচ্ছে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া কিন্তু খুবই দুঃসাধ্য হয়ে যাবে। তো এই থিম অফ দ্য পোয়েমের মধ্যে যেমন আমি ক্রোনোলজিক্যালি বলছি, যেমন আই উইল রাইজ অ্যান্ড গো নাও, এটা লেক আইল ইন্সফ্রি যেটা সেটার উপরে আছে। তারপরে হোল্ড ফাস্ট টু ড্রিমস এটি আছে। আই সিট অন ওয়ান এই কবিতাটি আছে। এটি একটু ভুল হয়েছে, টাইমি ওল্ড জিপসি ম্যান হবে এখানে আসলে। তারপরে ব্লো ব্লো জেন্টল উইন্ড, আন্ডার দ্য গ্রিনউড ট্রি, আই ডাইড ফর বিউটি এমিলি ডিকিনসনের কবিতা, ফেয়ার ড্যাফোডিলস আছে, বিকজ আই হ্যাভ সিন জীবনানন্দ দাশের কবিতা, অল পিপল ড্রিম। তো এই কবিতাগুলো কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি কিন্তু এই লাস্টের যে কয়টা এক্সাম হয়েছে, টেস্ট পরীক্ষা হয়েছে কিংবা বিভিন্ন ভালো কলেজে সেখানে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি। আমাদের এই যেটি হচ্ছে পোয়েমের মধ্যে আমাদের কিন্তু ওয়ার্ড লিমিটেশন দেওয়া আছে। যেমন আমাদেরকে বলা আছে যে 50 ওয়ার্ডস, অ্যাট বেস্ট 50 ওয়ার্ডস, মানে 50 ওয়ার্ডসের মধ্যে তোমাকে কিন্তু এই থিমটা লিখতে হবে। তো 50 ওয়ার্ডসের মধ্যে যদি তোমাকে থিমটা লিখতে হয় তাহলে এটা বেটার যে তুমি এটাকে ডাবল প্যারাগ্রাফ না করে আসলে একটা সিঙ্গেল প্যারাগ্রাফে লেখাই কিন্তু এটা বেটার। এটা যেন বড় না হয়, ওই সামারির মতোই ব্যাপারটা অনেকখানি হয়ে যাচ্ছে। থিমে যদিও আমাদের নাম্বার 8 দেয়া আছে, এটা তাহলে সেভাবে শর্ট এবং সেটা হচ্ছে যেন থিমটাই প্রকাশ পায়, মূল ভাব প্রকাশ পায়, সেই জিনিসটাই কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। তো আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখি এখানে। দ্য লেক আইল অফ ইন্সফ্রি যেটা ইয়েটসের কবিতা, সেই ইয়েটসের কবিতাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই পড়েছো কারণ এটি টেক্সটেরই একটি কবিতা। যেমন লেখা আছে আই উইল রাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইন্সফ্রি। তে যেতে চাচ্ছেন হচ্ছে, ইন্সফ্রি একটি জায়গার নাম, ইন্সফ্রিতে আমাদের কবি যেতে চাচ্ছেন। অ্যান্ড এ স্মল কেবিন বিল দেয়ার অফ ক্লে অ্যান্ড ওয়াটলস মেড, এবং হচ্ছে মাটির তৈরি একটি ঘরে উনি যেতে চাচ্ছেন। 9 বিন রোজ উইল হ্যাভ দেয়ার এ হাইভ ফর হানিবি, সেখানে হচ্ছে মৌমাছির চাক আছে, সেখানে হচ্ছে সিমের বাগানের হচ্ছে শাড়ি আছে। অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গ্লেড, এবং সেখানে হচ্ছে মৌমাছির গুঞ্জনে হচ্ছে চারিপাশ হচ্ছে আলোকিত। অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার ফর পিস কামস ড্রপিং স্লো ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং ওয়ার দ্য ক্রিকেট সিং। সোজা কথা, প্রকৃতির ক্রিকেট সেটা হচ্ছে এক ধরনের ঝিঝি পোকা ডাকছে, সে ঝিঝি পোকার ডাক উনি শুনতে পাচ্ছেন। সেখানে ধীরে সময় বয়ে যাচ্ছে, যেখানে হচ্ছে মাঝ রাত্রে যেখানে হচ্ছে রঙের খেলা দেখা যায়, এবং যেখানে হচ্ছে পাখিরা হচ্ছে সারাদিন ধরে যেখানে গান গায়। তারপরে সেখানে দিন এবং রাত, সেখানে পানি যে পড়ছে সেটার সাউন্ড সেখানে আসছে। কবি সেখানে পথের ধারে দাঁড়িয়ে সেখানে উনি এই জিনিসটা শুনছেন। তো এই যে কবিতাটা, এই কবিতাটা তুমি যখন থিম লিখবে, এই থিমটা লেখার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে তাহলে এটার মূল উপজীব্য কী, মূল জিনিসটি কী। তাহলে এই মূল জিনিসটি যখন আমরা লিখতে যাব তখন আমাদেরকে বুঝতে হবে যে প্রকৃতির কাছে যাওয়ার যে মানুষের যে একটা আকুলতা, একটা যে উন্মাদনা, সেই লেক আইলে হচ্ছে কবি সেটা পেয়েছেন, এবং সেইখানে গিয়ে উনি ওনার যে পিস, ওনার যে সোলেস অফ দ্য সোল, ওই জিনিসটা কিন্তু উনি খুঁজে পেতে চাচ্ছেন। তো সেইভাবেই আমাদেরকে কিন্তু থিম লিখতে হবে। এখানে আমি থিমের একটা স্যাম্পল আমি এনেছি মোটামুটি, তোমরা একটু দেখতে পারো। যেমন এখানে বলা হয়েছে দ্য সিম্পল ইমেজারি অফ দ্য কোয়াইট লাইফ দ্য স্পিকার লংস to lead as he counts each of its qualities lulls the readers into his idyllic fantasy. The poet speaks of Innisfree in an idealistic way, describing the almost magical qualities of the different times of the day. And unbroken solitude and peace he will achieve once he goes. So এইভাবে করে উনি ওনার যে মনের যে শান্তি, মনের যে সোলে, সেটা হচ্ছে উনি ইন্সফ্রিতে গিয়ে উনি খুঁজে পাচ্ছেন। তো ছোট করে একটা প্যারার মধ্যে ওই তো 50 ওয়ার্ডস, যেহেতু আমরা হচ্ছে 6 কিংবা 6-7 সেন্টেন্সের বেশি যেন আমরা না লিখি, তো সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এই থিমই কিন্তু হচ্ছে আসলে আমাদের লাস্ট
লাস্ট যেটা এলিমেন্ট ছিল, তো আমি একটু আবার ইমেলে ফিরে যেতে চাচ্ছি এই কারণে যে ইমেলে কিন্তু আমরা ইনফর্মাল ইমেলটা আমরা দেখেছি, আমরা ফর্মাল ইমেলটা দেখি না। এটা আমি এখানে আমি আবার একটু ফিরে আসতে চাচ্ছি। ইনফর্মাল ইমেল আমরা যেটা দেখেছি, ফর্মাল ইমেল যেমন মনে করো যে ইনফর্মাল ইমেলে হ্যালো ডিয়ার, হাই ড্যাড, উইথ লাভ, উইথ রিগার্ডস, এইভাবে করে কিন্তু আমরা হচ্ছে যেটা হচ্ছে সম্বোধন করা কিংবা যেটা হচ্ছে শেষ করা সেই জিনিসটা কিন্তু আমরা সেভাবে লিখতে পারি। কিন্তু আমরা যখন একটা ফর্মাল ইমেইল লিখি, আমাদের ফর্মাল ইমেল কিন্তু এরকম হবে না। আমাদের ফর্মাল ইমেইলে কিন্তু হচ্ছে ফর্মাল যে অ্যাপ্রোচটা, সেই ফর্মাল অ্যাপ্রোচ এবং ফর্মাল ভোকাবুলারি কিন্তু আমাদেরকে থাকতে হবে। যেমন ফর এক্সাম্পল এবার অনেক পরীক্ষায় অনেক টেস্ট এক্সামিনেশনের ইয়েতে ইমেইলের ক্যাটাগরিতে আমি যেটা দেখলাম যে সিকিং অ্যাডমিশন ইন ফরেন ইউনিভার্সিটি, এই ধরনের একটা ফর্মাল ইমেইল আমি দেখেছি। তো এই ধরনের একটা ফর্মাল ইমেইলের যেমন এখানে সেটা বলা আছে, যেমন ফ্রম দেয়া আছে, টু দেয়া আছে, ডেট আমি যেটা বলেছি এই ডেট চেঞ্জ হবে না, যেটা যেভাবে ওরা দেয় প্রথমে সপ্তাহ, তারপরে মাস, তারপরে ইয়ার, তারপরে সময়টা হচ্ছে ওরা দেয়। সাবজেক্ট রিকোয়েস্ট ফর ইনফরমেশন, তারপরে শুরু হয়ে গেল ডিয়ার স্যার অর ম্যাডাম, কারণ অ্যাডমিশন কমিটি এটা সি হতে পারে, হি হতে পারে, অর ডিয়ার অ্যাডমিশন কমিটিও তুমি লিখতে পারো। তারপরে এটা তুমি এটার কলেবরটা দেখো তুমি, এটা কিন্তু খুব বড় না, এটা ফর্মাল ইমেল হলেও এটা কিন্তু খুব বড় না। তুমি যখন ওয়েন ইউ সিক অ্যাডমিশন টু আ ফরেন ইউনিভার্সিটিতে তোমার কি কি জানার আছে, যেমন এখানে যেটা বলা হয়েছে যে টোফেল স্কোর কত হলে কিংবা আইএল স্কোর কত হলে ওই ইউনিভার্সিটিতে নিবে, কিংবা তোমার যোগ্যতা কি, তুমি ওখানে ভর্তি হতে পারবে কিনা, এই ধরনের কোয়ারিজগুলো হচ্ছে আমরা একটা ফর্মাল ইমেলে করে থাকি। এবং দেখো লাস্টে যেমন আমরা ইনফর্মাল ইমেলের মধ্যে আমরা দিয়েছিলাম কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, এই কথাটা আমরা লিখেছিলাম। এখানে শেষ হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, একদম একটা ফর্মাল লাইন। তো এইরকম ফর্মাল লাইন কিন্তু তারপর লেখা আছে সিনসিয়ারলি আজনান, তো এই যে সিনসিয়ারলি, ফেইথফুলি, এই কথা কিন্তু এখানে আসবে। এইখানে কিন্তু আবার ফরএভার ইয়োর্স, তারপরে হচ্ছে ইয়োর্স এভার, এইগুলো কিন্তু তুমি একটা অফিসে চিঠি লিখতে গেলে তো তুমি আর ইয়োর্স এভার লিখবা না। তো এই জিনিসটা থাকতে হবে যে একটা ফর্মাল ইমেল আর একটা ইনফর্মাল ইমেলের মধ্যে পার্থক্যটা কোথায়, কোন লাইন এটাকে ডিভাইড করেছে, সেই হিসেবে কিন্তু আমাদেরকে ওই জিনিসটা লিখতে হবে। আরেকটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেখাতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি চিঠি লিখি, চিঠি স্নেইল মেল যেটাকে বলা হচ্ছে, চিঠি যদি আমরা লিখি তাহলে চিঠির ফরম্যাট আমাদের কীরকম হবে। চিঠির ফরম্যাটে আমরা ডান দিকে দিতে পারি, কোনো অসুবিধা নেই, ডান দিকে দিতে পারি। এটা হচ্ছে পুরনো নিয়ম অনুযায়ী এটাকে আমরা ডান দিকে ইউজ করতে পারি। আমেরিকান নিয়ম অনুযায়ী অল লেফট, সেভাবে আমরা ইউজ করতে পারি। যেখানে হচ্ছে ডেট থাকে, তোমার অ্যাড্রেস থাকে, তারপরে তুমি তোমার মাই ডিয়ার ফাদারকে তুমি কিভাবে মেইল লিখছো সেটা তুমি এখানে লিখলে, যেমন আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, এবং এটা হচ্ছে একটা চিঠি, একটা সাধারণ চিঠি যেভাবে হয় সেই ধরনের চিঠির মতো করে হচ্ছে সেভাবে করে লেখা। লাস্টে লিখে হচ্ছে ইয়োর অ্যাফেকশনেটলি ইমো। এইরকম একটা চিঠির ব্যাপারে, সেটা ফর্মাল হোক অথবা সেটা ইনফর্মাল হোক, ইমেইল যদি না হয় আমাদেরকে অবশ্যই একটা এনভেলপ আঁকতে হবে। এই এনভেলপ আঁকতে যেন হচ্ছে আমাদের কোনো ভুল না হয়। তাহলে আমরা আজকের ক্লাসে পুরো ক্লাসটায় আমরা যদি দেখি, তো এই যে 11টা আইটেম আমরা দেখলাম, এই 11টা আইটেমের একদম শুরু থেকে আমি যদি বলি, তাহলে আমরা প্রথমে আমরা পেয়েছি 3টা সিন প্যাসেজ, দ্যাট ইজ এক্স্যাক্টলি ফ্রম দ্য টেক্সট, একদম টেক্সট থেকে আসবে। এই টেক্সটের মধ্যে প্রথম প্যাসেজ থেকে আমি এমসিকিউ দিব এবং কোয়েশ্চেন অ্যান্সার দিব। প্যাসেজগুলো যদি ভালো করে পড়া না থাকে আসলে নাম্বার পাওয়া খুব কঠিন। সেকেন্ড আমার আসছে হচ্ছে আমাকে ইনফরমেশন ট্রান্সফার দিতে হবে অথবা ফ্লো চার্ট দিতে হবে। ফ্লো চার্টের ব্যাপারটাও তাই, ফ্লো চার্টে আমরা কোনো সেন্টেন্স লিখব না, প্রথম আমরা বক্স এঁকে নিব, বক্সের মধ্যে 1 2 3 4 5 6 আমরা নাম্বারিং করে নিব, অ্যারো চিহ্ন আমরা দিব। অ্যারো চিহ্ন দেওয়ার পরে হচ্ছে আমার যদি প্রথম ঘরটা যদি নাউন ফ্রেজ দিয়ে শেষ হয় কিংবা শুরু হয়, অথবা জিরান দিয়ে শুরু হয়, অথবা যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে শুরু হয়, আমাদের চেষ্টা থাকবে, অথবা ইনফিনিটিভ দিয়ে যদি শুরু হয়, আমাদের চেষ্টা থাকবে ওইভাবে করে যেন আমরা পুরো জিনিসটা শেষ করে দিতে পারি। এই গেল প্যাসেজের কথা। তারপরে আমাদের এরপরে আমাদের যেমন হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ থাকে, ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ থাকে। আমি একটু রিক্যাপ যদি করি, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ ফিক্সড, তুমি এটা ABCD করে লিখে ফেলতে পারো। ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ ইটস নট ফিক্সড, you can have as many options
অ্যাজ ইউ উইশ। সো এই এত যে অপশনগুলো, এই অপশনগুলোর জন্য আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা প্লিজ এটাকে এইটা শুধুমাত্র আনসারগুলো না লিখে তোমরা এটাকে তুলে ফেলবে, যাতে হচ্ছে এক্সামিনার পড়ার সময় বুঝতে পারেন যে ওই লাইনগুলো হচ্ছে তোমার ওই যে সেন্টেন্সগুলো গ্যাপ আছে এই সেন্টেন্সের গ্যাপগুলোর মধ্যে যেন সুইটেবল এটা ফিট করে যায়, তাহলে তুমি ওখানে নাম্বার পেয়ে যাচ্ছ। এইটা যাওয়ার পরে আমরা রিঅ্যারেঞ্জমেন্টে আমি বলেছি আগে যে হচ্ছে আমাদের একটা বক্স থাকবে, বক্সের মধ্যে ফার্স্ট লাইনে ক্রনোলজিক্যাল অর্ডারে 1 থেকে 10 পর্যন্ত থাকবে, নিচে রোমান সংখ্যাটা হচ্ছে আমরা বসাবো, তারপরে আমি হচ্ছে স্টোরিটা আমি লিখব। এইটা আমার গেল। এইটা যাওয়ার পরে একদম আমার যখন রিঅ্যারেঞ্জমেন্ট শেষ হয়ে গেল, আমাদের হচ্ছে 40 মার্কসের আমার কিন্তু রাইটিং পোর্শন শুরু হয়ে গেল। রাইটিং পোর্শনের শুরুতে গাইডেড প্যারাগ্রাফ রাইটিংয়ের ব্যাপারে বললাম যে প্যারাগ্রাফ রাইটিংটা একটু সুন্দর করে, একটু বড় করে, এবং আরও একটা কথা তোমাদেরকে আমি যেটা বলেছি যে টেক্সট বেসড, টেক্সট থেকে কিন্তু তোমার প্যারাগ্রাফ আসছে। সো মানে রিড দ্য টেক্সট প্লিজ। টেক্সটটা তুমি যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু আসলে মানে সবগুলো আইটেমই হয়তো তোমার কমন পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। তারপরে আমাদের হচ্ছে একটা ইমেইল লিখতে হয়, সেটা একটা ফর্মাল ইমেল হতে পারে, একটা ইনফর্মাল ইমেল হতে পারে, একটা চিঠি হতে পারে। চিঠি লিখলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, চিঠি লিখলে অবশ্যই আমাদেরকে একটা এনভেলপ আঁকতে হবে। তারপরে আমাদেরকে হচ্ছে কমপ্লিটিং স্টোরি লিখতে হয়। কমপ্লিটিং স্টোরি তোমাদেরকে আমি একেবারে পরীক্ষার খাতা দেখি আমি বলেছি কমপ্লিটিং স্টোরিতে প্লিজ গিভ টাইটেল দিতে হবে। তারপরে হচ্ছে তুমি কমপ্লিটিং স্টোরি শুরু করলে, কমপ্লিটিং স্টোরি তুমি শেষ করার পরে যেখানে স্টোরি যেখানে শেষ হবে দ্যাট উইল বি দ্য এন্ড। এটার পরে এটাকে কোনো অ্যানালিসিস, এটার পরে এটাকে কোনো কমেন্ট্রি দেওয়ার কিন্তু কোনো দরকার নাই। তো সেই জন্য হচ্ছে কমপ্লিটিং স্টোরি যেখানে শেষ হয়ে যাবে, একটা গল্প যেভাবে শেষ হয়ে যায় গল্পটা ওইভাবে শেষ হয়ে যাবে। এখানে কোনো প্রথম কথা কোনো কমেন্ট্রি দিবে না, নাম্বার 1। নাম্বার 2, এখানে কোনো মোরাল যাবে না। আচ্ছা, তারপরে তুমি যখন চিঠি লিখো, চিঠির মধ্যে XYZ কোনো কলেজের নাম বানিয়ে একটা কলেজের নাম দাও, নিজের নাম বানিয়ে একটা নাম দাও, নিজের নাম ইউজ করো না, কিন্তু ফেব্রিকেটেড একটা নাম দিতে হবে। এখানে কিন্তু মানে XYZ ABCD প্লিজ এগুলো না লিখলে ভালো হয়, এগুলো লিখো না, লিখলে অনেকে কেটে দিতে পারে। তারপরে আমাদের রয়েছে গ্রাফের কথা তোমাদেরকে আমি বলেছি, গ্রাফ আমি দেখিয়েছি যে এটা মিনিমাম 3টা প্যারাগ্রাফে তোমরা যদি করো দ্যাট উইল বি গ্রেট। 3টা প্যারাগ্রাফে তোমরা যদি করো, যে প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমরা দেখব যে হচ্ছে আমার হরাইজন্টাল লাইনে কি আছে, ভার্টিক্যাল লাইনে কি আছে, আমার বার গ্রাফ কোনটা ইন্ডিকেট করছে, আমার ইনক্রিজিং হলে কোন ভোকাবুলারি যাবে, ডিক্রিজিং হলে কোন ভোকাবুলারি যাবে, কম্পারিজনটা কি আছে, হাইয়েস্ট রেঞ্জ কোনটা, লোয়েস্ট রেঞ্জ কোনটা, দেন লাস্টে একটা অ্যানালিসিস। কিন্তু অ্যানালিসিসে আমরা কি লিখবো না, যেটা আমার গ্রাফে নেই সেই জিনিসটা আমি কখনোই লিখতে যাব না। আর শেষে রইল আমার হচ্ছে থিম অফ দ্য পোয়েম। আমরা এ পর্যন্ত যতগুলো দেখেছি বেশিরভাগই কিন্তু টেক্সট বেসড, আমরা টেক্সটে কিন্তু সবগুলো পোয়েম কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই বারবার আমি যে কথাটা বলার চেষ্টা করছি, বইটা পড়ো। বইটা কিন্তু খুব ছোট চিকন কিন্তু খুব স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এটি আসলে ওই যে তোমরা যেরকম অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো ওরকম মোবাইল অ্যাপসের মতো এর ভেতরে বিভিন্ন ফিচার আছে, 15টা লেসন আছে, 15টা ইউনিট আছে, ইউনিটের মধ্যে অনেকগুলো লেসন আছে। এইগুলা সুন্দরভাবে যদি তুমি পড়ো তাহলে এই শুধু ফার্স্ট পেপারে না, সেকেন্ড পেপারেও কিন্তু আসলে তোমার নাম্বার অনেকখানি বেড়ে যাবে। তো বইটা আমাদের পড়তে হবে, আর বইটা কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু জরুরি। সেই জন্য বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত, তোমার যদি এমন হয় যে এখনও পর্যন্ত তুমি পুরো বইটা শেষ করোনি, আমি বলবো যে যেই অংশগুলো তোমার শেষ হয়নি সেই প্যাসেজগুলো একবার হলেও পড়ো। আর এখন যেহেতু টেস্ট পেপার বেরিয়েছে, বাজারে অহরহ পাওয়া যাচ্ছে, তুমি বাজারে গিয়ে এই যে কোনো একটা টেস্ট পেপার কিনে নিয়ে এসে বাসায় বসে কিন্তু এখন এই টেস্ট পেপারটা কিন্তু তোমাকে সলভ করতে হবে। বিকজ তুমি যত প্র্যাকটিস করবে তোমার কিন্তু এই লেখাগুলো কিন্তু ততখানি আয়ত্তে আসবে। এটি কিন্তু একবার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি একবার করলেই কিন্তু হচ্ছে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে না, কিংবা একবার পড়লেই কিন্তু আমরা অনেক ভালো করে লিখতে পারবো না। এটার জন্য কিছুটা প্র্যাকটিস, কিছুটা সময় তোমাকে দিতে হবে। কিছুটা সময় না দিলে, ইংরেজিতে ভালো না করলে কিন্তু অ্যাডমিশন টেস্টের অনেক জায়গায় কিন্তু তুমি অনেক সাবজেক্টে চান্স পাবে না। সো তোমাকে কিন্তু এখানে ভালোভাবে পড়াশোনা করতে হবে। তো আশা করছি যে আজকের ক্লাসটা ফলপ্রসূ হয়েছে তোমাদের, এবং আমরা সবাই হচ্ছে A+ পাওয়ার আশা করছি। সেই রকম একটা A+ নিয়ে আমরা কিন্তু সেই রকম একটা রেজাল্ট হচ্ছে আমরা দেখাতে পারবো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য,
এবং তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদের পরেও একটা ক্লাস আছে, কমেন্ট বক্সে তোমরা সেটি লিখতে পারো। আমরা চাইবো এবং আমরা চেষ্টা করব যে তোমাদের যদি কোনো ধরনের এক্সপেকটেশন থাকে তাহলে সেই এক্সপেকটেশন অনুযায়ী আমরা সেই ক্লাসে যদি আরও অন্য কিছু তোমাদের জানার দরকার হয় সেই জিনিসগুলো যেন তোমাদের কাছে আমরা নিয়ে আসতে পারি। তো অল দ্য বেস্ট, এবং আমরা আশা করছি সবাই আমরা A+ পাবো।